সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৫ মোটরসাইকেল আরোহীর। বনানী যাত্রাবাড়িতে মারা যান ২ বেসরকারি চাকরিজীবী। সিলেটের ট্রাক্টরের সাথে সংঘর্ষে ৩ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের বাফেলোয় বন্দুকধারীর গুলিতে বাবুল ও ইউসুফ নামের ২ বাংলাদেশি নিহত। চলছে তদন্ত। হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানায়নি পুলিশ। তীব্র দাবদাহের মাঝে খুলল স্কুল কলেজ। অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হলেও খুশি কিশোর কিশোরীরা। নানা সতর্কতামূলক ব্যবস্থা কর্তৃপক্ষের। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। স্কুল কমিটি থেকে যদি মনে করেন স্কুল খোলে তাহলে তো আমাদের করার কিছু না, বাচ্চাদের তো স্কুল আনতে হয়। স্কুল কর্তৃপক্ষ যত ম্যানেজ করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। নির্বাচন নিয়ে কোনো চাপ ছিল না, অবস্থান পরিষ্কার করতে হবে জাতীয় পার্টিকেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন বিএনপি কখনোই দেশের উন্নয়ন দেখে না। পাকিস্তানের সঙ্গে তো পিরিতি তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গতকাল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। তাদের একজন বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজার, আর একজনের বাড়ি কুমিল্লার ১৪ গ্রামে। তিনিও ঢাকায় চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শনিবার বিকেলে বনানী নৌবাহিনীর সদর দপ্তরের পাশের সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে যায়। পুলিশ জানায়, বনানী ফ্লাইওভার দিয়ে জেকে নামে একটি যাত্রীবাহী বাস সড়কে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে যান সড়কে। মোটরসাইকেলটি আটকে যায় বাসের নিচে। দুটির ঘর্ষণ আর অকটেনের কারণে লেগে যায় আগুন। আর্মি স্টেডিয়ামের যে ইউটার্নটা আছে, এখানে ইউটার্ন নেওয়ার সময় এই বাসের নিচে মোটরসাইকেলটি নিচে পড়ে যায় এবং কিছু দূর টেনে হেঁচড়ে নিয়ে আসার পরে আপনার এখানে ঘর্ষণে আগুন ধরে যায়, যার ফলে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের গতি এতটাই ছিল যে আটকে থাকা মোটরসাইকেলটিকে সেটি প্রায় ২০ ফুট দূরে টেনে নিয়ে যায়। তখনই মোটরসাইকেল ও বাসে আগুন লেগে দুটোই পুড়ে যায়। বাইক থেকে ছিটকে পড়া মোটরসাইকেল চালক মোস্তফা কামাল রাতেই মারা যান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখার ম্যানেজার ছিলেন তিনি। এদিকে যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসের ধাক্কায় প্রাণ যায় আরেক চাকরিজীবীর। নুমান মোল্লাও অফিস শেষে নিজ বাইকে করে ফিরছিলেন বাসায়। শনিবার রাত 11:15টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক নুমানকে মৃত ঘোষণা করেন। সব কলিগরা ফোন দিতেছে, নুমান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছে, অ্যাক্সিডেন্ট করছে। বাসার পৌঁছার গত 2 মিনিট আগে আর কি মাতুয়াইল যে ইউটার্নটা আছে, মাতুয়াইল মেডিকেলের পরে ইউটার্ন, ওইখানে বাসের সাথে বাইকের সংঘর্ষ হয়েছে। এরপরে পথচারী যারা ছিল ওনারা সরাসরি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ খুব কাছে ছিল, ওখানে নিয়ে গেছে। ওখান থেকে ডিএমসিতে রেফার করা, এখানে আসার পরে ডাক্তার ডেথ ঘোষণা করছে। নুমান মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার ১৪ গ্রাম। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন নুমান। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের জকিগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের বারোঠাকুড়ি ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রেদওয়ান, মঞ্জুর, দেলোয়ার। পথে মাটিবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে 1 জন মারা যান। নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বাফেলোতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম বাবুল এবং ইউসুফ বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় বিকেলে বাফেলোর পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ইউসুফের বাড়ি সিলেটের কানাইঘাটে আর বাবুলের বাড়ি কুমিল্লা। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশের সোয়াট টিম।
বন্ধ করে দেওয়া হয় আশপাশের রাস্তা। স্থানীয় গণমাধ্যম বলছে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, তবে এ ব্যাপারেও পুলিশ কিছু নিশ্চিত করেনি। আর তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে। এই ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ সমাবেশের। এই ঘটনার আমরা বিস্তারিত জানবো যুক্তরাষ্ট্রের বাফেলো থেকে। আমাদের সাথে সেখানে বসবাস করা বাংলাদেশি সাংবাদিক ফজলুল করিম যুক্ত আছেন। জনাব ফজলুল করিম, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে। একটু জানাবেন এই হত্যাকাণ্ডের বিষয়ে আসলে কি কারণে ঘটলো, এ বিষয়ে কিছু জানা গেল কিনা? শনিবার ঘটেছে যেমনটি আমরা জেনেছি, বিস্তারিত একটু জানাবেন এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কোনো তথ্য যদি জানা থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে যমুনা টেলিভিশন বাংলাদেশ থেকে আমাদের বাফেলো নিউ ইয়র্কের খবরটি সম্প্রচার করানোর জন্য। এটা সত্যি একটি মর্মান্তিক ঘটনা, যেটা আমরা গত 4-5 বছরেও 6 বছরেও আমি বাফেলোতে আছি। নিউ ইয়র্ক সিটিতে 17 বছর ছিলাম। বাফেলোতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এই প্রথমবারের মতো দুজন বাংলাদেশি একই সাথে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছে। আজ আমরা যতটুকু জানি যে আজ দুপুরের দিকে আমরা শুনেছি যে একটি বাফেলোর ইস্ট সাইডে ইস্ট ফেরি এবং জ্যানার স্ট্রিটে পুলিশ ডিপার্টমেন্ট, সোয়াট টিম এবং রেস্কিউ টিম সহ একটা বাড়িতে ঘেরাও করে যে কোনো একজন গুলি করে দুজন মানুষকে হত্যা করে। তখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে ওই দুজন ব্যক্তি আমাদের বাংলাদেশি বাবুল ভাই এবং আমাদের ইউসুফ ভাই ছিলেন। তখন আমি বাফেলো বাংলার সাথে জড়িত আছি। তখন আমি একটা লাইভ করি বাফেলো বাংলাতে ওই সিনটার উপরে। ওখানে আমরা জানাই যে এখানে হস্টেজ আছে, এখানে সোয়াট টিম ওই সাসপেক্টকে ধরার জন্য পুলিশ ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। বিকালের দিকে আমরা জানতে পারি যে ওখানে আমাদের বাংলাদেশি 2 জন ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমরা বাবুল ভাইয়ের মেয়ের কাছ থেকে যেতটুকু জানতে পারি, মেয়ে কাজে ছিল, কাজ থেকে জিমে যায়, জিম থেকে আসার পরে বাসায় এসে বাবাকে কল দেয়। ওর বাবাকে 5-6 বারের মতো কল দেওয়ার পরে যখন না পায়, ফোনের লোকেশন দিয়ে তার বাবাকে দেখতে চায় যে কোথায় আছে। উনি লোকেশনে ইস্টফেরি এবং জ্যানার স্ট্রিটের লোকেশনটা পায়। সে ওখানে গিয়ে তখনই দেখতে পায় যে তার বাবার লাস্ট, তখন উনি মারা যাননি, হসপিটালে গিয়ে মারা গেছেন। তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে, সাথে আমাদের ইউসুফ ভাইয়া ছিল, ওনাদেরকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। তখন পুলিশ তাকে জানায় যে বাবুল ভাইয়ের মেয়েকে জানায় যে তার বাবাকে শুট করা হয়েছে, সাথে ছুরিকাঘাতও করা হয়। আমরা এখনো পর্যন্ত দুপুর পর্যন্ত জানি যে একজন সাসপেক্টকে অ্যারেস্ট করা হয়েছিল, বাট পরে আমরা জানতে পারি যে পুলিশ যে বাড়িটাকে ঘেরাও করছিল সাসপেক্টকে অ্যারেস্ট করার জন্য, ওই বাড়িতে ঢুকে কাউকে পায়নি। সো এখনো পর্যন্ত কোনো সাসপেক্ট অ্যারেস্ট হয় নাই। তো পুলিশ এখনো যে খুনি তাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে গিয়েছিলাম খবর জানার জন্য, ওরাও আমাদেরকে জানানি, বলছে যে পুলিশ এখনো ইনভেস্টিগেশন করছে, এখনো সাসপেক্টকে খুঁজছে ধরার জন্য। আমরা এখন আছি ইউসুফ ভাইয়ের বাসার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের কমিউনিটিতে যত বাংলাদেশি আছে, কমিউনিটি লিডাররা ছিলেন, সবাই এসেছেন ওনাদেরকে সমবেদনা জানানোর জন্য। সবাই একত্র হয়েছেন ওনাদের জাস্টিসের জন্য, যেন খুনিকে অতি সত্বর ধরা হয় এবং তার বিচারের আওতায় আনা হয়। আপনাকে অনেক ধন্যবাদ ফজলুল করিম, আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম। নিরাপদে থাকবেন। এই তীব্র গরমের মাঝে প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ খুলেছে আজ। হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে কোথাও কোথাও প্রথম দিনে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত দেখা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে অ্যাসেম্বলি হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন। তবে এই লম্বা ছুটির পরে স্কুল খোলায় কিশোর কিশোরীরা খুশি। শিশুদেরকে ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। সেই সাথে ঘন ঘন মুখে পানির ঝাপটা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হবে। ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়।
একটু কষ্ট হলে মানা নিতে হবে, স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। কর্তৃপক্ষ বলছে যে বাইরে না যাইতে আর ব্যাগে করে পানি নিয়ে আসতে, ঠান্ডা পানি খাবার জন্য। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। স্কুল খোলার তো দরকার আছে আসলে বাচ্চারা, কারণ বাচ্চারা বাসায় থাকলে পড়াশোনা করে না। তো আমার মনে হয় যে স্কুল খোলা ঠিক আছে, বাট সময়টা একটু কম হলেই ভালো হয়। যে সিস্টেম করছে মোটামুটি ঠিক আছে, কারণ সকাল 11:30টায় ছুটি, তো ওই সময়টার মধ্যে গরমের তীব্রতা অতটা বেশি থাকে না। দুইটা ক্লাস বাড়িয়ে দিয়ে যাতে বিষয়গুলো একটা সমতা আসে, সবগুলো বিষয়ের ক্লাস শিক্ষার্থীরা পায়, এই চিন্তা আমরা করেছি অলরেডি। ঢাকা এবং ঢাকার বাইরে স্কুলের কার্যক্রম কেমন চলছে, শিক্ষার্থীরা আসলে কেমন আছে সেটি জানবার চেষ্টা করব আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমে যাচ্ছি রাজধানীর উদয়ন স্কুলে। আমাদের সহকর্মী নূরনবী সরকার সেখানে অপেক্ষা করছেন। নূরনবী, স্কুলের প্রথম শিফটের ক্লাস তো শেষ হয়ে যাবার কথা, সেটি শেষ হয়েছে কিনা, এবং আপনি তো নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন, পরিবেশ কেমন দেখছেন? এই গরমের মধ্যে আসলে কার্যক্রম কেমন চলছে? আর স্কুল খোলার ব্যাপারে তো অভিভাবকরাও নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই স্কুলটি তুলনামূলকভাবে ভালো, কারণ শিক্ষার্থীদের যথেষ্ট বসার জায়গা রয়েছে, বিদ্যুৎ যায়নি, ফ্যানও আছে প্রতিটা ক্লাসরুমে। তো বাকি ঢাকার বাইরের কথা যদি আপনি চিন্তা করেন বা রাজধানীর বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থা নাজেহালি আছে। আর ক্লাসের মধ্যে পানির ব্যবস্থা রাখা হয়েছে, আর শিক্ষার্থীদের একটু অনুভূতি কম। তারা যেহেতু ছাত্র বা শিশু, সেই কারণে তারা স্কুলে আসতে পেরেছে, এজন্য খুশি। গরম লাগছে, তারা হই হুল্লোড় কিন্তু থেমে নেই, কারণ বাচ্চাদের স্বাভাবিকতাটাই কিন্তু এটা। তো শিক্ষকরা চেষ্টা করছেন কোনোভাবে যেন রোদে না যায়। যেমন ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে দেখেছে মাঠের ভিতরে কিন্তু বাচ্চারা অন্য সময় যেরকম মহসিন হল মাঠে গিয়ে খেলাধুলা করে, আজকে কিন্তু বাইরে বের হতেই দিচ্ছেন না শিক্ষকরা, এরকম দেখেছি। অভিভাবকরা বলছেন যে তারা বিদ্যালয় বন্ধ চান না, তারা চান যে কোনো কারণে সকালবেলা ক্লাস শুরু হয়ে 11টার মধ্যে যেন স্কুল কার্যক্রম শেষ হয়ে যায়। তারা নিয়মিতভাবেই এই স্কুল কার্যক্রমে অংশগ্রহণ করতে চান। আর তারা বলছেন যে যদি স্কুল বন্ধ থাকে তাহলে শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখা করতে চায় না, স্কুলে আসাকে কেন্দ্র করে তারা একটু পড়ালেখা করতে চায়। কেউ যদি এক্সট্রা টিউশনের ব্যবস্থা করেন, সেখানে শিক্ষার্থীদের একটা মনোযোগ থাকে। সব মিলিয়ে তারা বলছেন শিক্ষণ ঘাটতি পূরণে অবশ্যই স্কুল খোলা রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে অবশ্যই খোলা রাখতে হবে, কারণ এই খোলা রাখলে তাদের প্রস্তুতিটা হবে। আর শিক্ষা গবেষকের সঙ্গে কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, তিনি বলেছেন শীত, গরম, বর্ষা, বৃষ্টি, ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। তো এই যে দুর্যোগকালীন ব্যবস্থাপনায় কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে সেটার সুস্পষ্ট নীতিমালা করতে হবে, এবং কম তাপমাত্রায় স্কুল বন্ধ থাকলেও বেশি তাপমাত্রায় স্কুল খোলা হচ্ছে, এগুলো বৈষম্য, এগুলো তিনি বলছেন ব্যবস্থাপনা ঠিক করে স্কুল খোলা উচিত। বৃষ্টি, অনেক ধন্যবাদ নূরনবী। আমরা শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন ঢাকার বাইরের স্কুলগুলো আসলে কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। ঠাকুরগাঁয়ে যাচ্ছি, আমাদের সহকর্মী পার্থ সারথী দাস অপেক্ষা করছেন। পার্থ, আপনি এখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন জানাবেন, এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার এই শিক্ষা প্রতিষ্ঠানে কেমন দেখছেন? শুনতে পাচ্ছেন পার্থ? স্কুলে ক্লাস চলছে খুব সম্ভবত। হ্যাঁ, বৃষ্টি আসলে তাপদায়ের যে প্রভাব সেটি আসলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও করেছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার একেবারে প্রান্তিক এলাকায়, এটি একটি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আসলে আমি একটু দেখলাম যে উপস্থিতি হার, অর্থাৎ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি 50%-এরও নিচে আসলে। তো এই কারণ আমরা একটু জানবো, এই স্কুলের যে প্রধান শিক্ষিকা আছেন তার কাছে একটু আমরা জানার চেষ্টা করব যে আসলে শিক্ষার্থীর হার এত কম কেন, এবং এই যে তীব্র যে তাপদাহ, এই প্রস্তুতি আপনারা কেমন নিয়েছেন? আসসালামু আলাইকুম। আসলে পরিস্থিতি তো খুবই খারাপ, প্রচন্ড তাপদাহে অভিভাবকরা আসলে ঠিক একটা সাহস পাচ্ছেন না বিদ্যালয়ে শিশুদের পাঠানোর। 50%-এর নিচে আজকে আমাদের প্রথম বিদ্যালয়ে আজকে উপস্থিতি ছিল। তো আমরা পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখছি। আমরা আনুষঙ্গিক যেসব করা দরকার বাচ্চাদের সুস্থ রাখার জন্য, সেই ব্যবস্থা আমরা যথেষ্ট পরিমাণে রেখেছি।
কিন্তু হ্যাঁ, আসলে বৃষ্টি শুনলেন যে তীব্র তাপদাহ যে চলছে সেটির কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে এই শিক্ষার্থীদের জন্য তারা পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং শিক্ষার্থীরা যেন রোদে তারা যেন না যায় সেই বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। বৃষ্টি শুনছিলাম পার্থ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশ জুড়ে এই তৃতীয় দফায় হিট অ্যালার্ট চলছে এবং আরও এক দফা সতর্কবার্তা দেওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে দাবদাহের কি প্রভাব পড়েছে সেটি এবার আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম জানানোর জন্য অপেক্ষা করছেন। তাজনুর, ঠিক এই মুহূর্তে তাপমাত্রার কি অবস্থা দেখছেন? প্রচণ্ড গরম নিঃসন্দেহে, সেটি তো বোঝাই যায়। এই গরমে ভোগান্তি তো বেড়েই চলেছে রাজধানীবাসীর। আসলে আপনি তো নিশ্চয়ই যেখানে দাঁড়িয়ে আছেন, পথচারী যারা আছে কথা বলেছেন, কি বলছেন তারা? দেখুন, ভোগান্তি সবচেয়ে বেশি যাদের, তারা হচ্ছেন শ্রমজীবী শ্রেণীর মানুষ। একই সঙ্গে যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের দিনের যে কাজ সম্পন্ন করতে, তাদের ভোগান্তিটা সবচেয়ে বেশি। যেটি বিষয় যে অন্যান্য বছরের তুলনায় এবছর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যার কারণে এই যে প্রচণ্ড তাপ এবং গরম এই দুই মিলিয়ে এই জলীয় বাষ্প, এই যে আর্দ্রতা, বাতাসের যে আর্দ্রতা, সব মিলিয়ে প্রচণ্ড রকমের ঘাম হচ্ছে, যার কারণে মানুষের ভোগান্তির পরিমাণ কিন্তু বেড়েছে। গুলশান এলাকায় রয়েছে যদিও, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য রিক্সাওয়ালা, অর্থাৎ এই শহরে যারা রিক্সা চালান তারা অপেক্ষমান রয়েছেন বিশেষ একটি উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে। কিন্তু গরমের যে তীব্রতা সেটি এরই মধ্যে, এই মুহূর্তে আমি যে এলাকাটিতে রয়েছি এখানে দেখছি যে 36 ডিগ্রি সেলসিয়াস এখানকার তাপমাত্রা, যদিও সেটি অনুভূত হচ্ছে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে দুপুরের পর শহরের তাপমাত্রা 39 ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ 40-এর কাছাকাছি চলে যাবে। কদিন ধরেই মূলত রাজধানীতে এই রকম তাপমাত্রাই অনুভূত হচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আরও এক দফায় হিট অ্যালার্টের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে একটি সুসংবাদ তারা দেওয়ার চেষ্টা করছেন, সেটি হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির একটি সম্ভাবনা তারা দেখছেন। তবে সেই সম্ভাবনার জায়গাটুকু কতখানি সত্যি হবে সেটি মে মাস শুরু হলে পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে এই যে গরমের যেই তীব্রতা, একই সঙ্গে যে ভোগান্তি, সেটি মানুষকে এক কথায় নাভিশ্বাস যে উঠিয়ে দিচ্ছে, সেটি এক কথায় বলাই যায়। তাতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে যা বলছিলেন শুনছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি তাজনুরকে। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোনো চাপ ছিল না। জাতীয় পার্টি কী কারণে নির্বাচনে এসেছে সেটি তাদেরকেই পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বললেন, কালো চশমা পরা বিএনপি কখনোই বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপিরই লজ্জা পাওয়া উচিত। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় ভোর থেকে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে এবং অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ। চুয়েটে বাস পোড়ানোর ক্ষতিপূরণ, সড়কে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সীমিত পরিসরে গাড়ি চলছে, আর যেগুলোতে ধর্মঘট সমর্থকরা বাধা দিচ্ছে। গণপরিবহন সংকটে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যদিও এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম টেম্পো সিএনজি মালিক শ্রমিকরা। তারা সড়কে 3 চাকার বাহন নামিয়েছে এবং তাতে হুড়োহুড়ি করে যাত্রীরা উঠছেন। ধর্মঘটের কারণে আমাদের এখন হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে, মানুষের ভোগান্তি হচ্ছে। বাস না চালার কারণে চাপটা অন্যান্য গাড়িগুলোর উপর পড়ছে, ছোট গাড়িগুলোর কারণে গাড়িও কম পাওয়া যাচ্ছে, গাড়ি পেতে বিলম্ব হয়, আর অত্যধিক গরম, সেজন্য আমাদের ভোগান্তি আর বলা যাচ্ছে। চন্দ্রকোনা থেকে আপনার কাপ্তাই রাস্তা পর্যন্ত এই এখন সিএনজি করে চলতে হয়। দেশের পথে রওনা দিয়েছে দস্যুমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। ফেরার আগে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া থেকে দুবাইয়ের মিনাসাকার বন্দরে জাহাজটি নোঙর করে, সেখানে পণ্য বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে 23 নাবিকের সবাই জাহাজ যোগেই দেশে ফিরছেন। মে মাসে
দ্বিতীয় সপ্তাহে এমভি আবদুল্লাহ বাংলাদেশে পৌঁছাবে। এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি, তারপরও অনেক রেস্টুরেন্টেই নিয়ম নীতি মানার বালাই নেই, যাচ্ছে তাইভাবে চলছে। বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশারও নেই। আর এইসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত থাকছে, আর ছবি তুলেছেন দুইজন সহকর্মী আলামিন তালুকদার ও আলমাস তপু। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট। অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা, নাকি বাতির নিচে অন্ধকার? ধানমন্ডির 7 মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধুই লোক দেখানো, নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট, এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সেই ফায়ার এক্সিটের যে জায়গাটি, অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে। এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট, সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে। ফায়ার এক্সটিংগুইশারগুলোর অবস্থাও কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে, সেগুলো আসলে লোক দেখানো না, আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র, কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, যা দু একটি আছে বেশিরভাগই মেয়াদহীন। আর ফায়ারবল কি জিনিস তা তো কেউ জানেনই না। ফায়ারবল বলতে আপনারা জানেন না? আচ্ছা, ফায়ারবলটা কি? ফায়ারবলটাও সম্পর্কে জানেন না? না, ফায়ারবল বলতে কি? স্যার, আমাদের কিছু মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটা আমরা আর কি করতে দিছি, আবার নতুন করে আনতে দিছি আর কি, ওইগুলো নিয়ে আসবে। এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে। সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা। ভয় লাগে আর কি, যে আবার মনে হয় আগুন ধরবে, এরকম মনে হয়। সেই বাচ্চা কাচ্চারা আসতে চায়, পছন্দ করে, সেই জন্য আমরা আসি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে, কখন দুর্ঘটনা, কখন যে কোন দিক দিয়ে বাইর হবো, এইটাই চিন্তা লাগে। এরা আবার পোষাবাদ দিয়ে চালু করছে, আবার দোকানে করলে আবার বন্ধ হইবে, আবার চালু করবে, এই সিস্টেম আমাদের দেশে। কোনো নিয়ম নীতিতে তো করছে না কেউই, যা যেভাবে খুশি সেভাবে করতেছে। ভবন কর্তৃপক্ষ বলছে এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে, তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের। এখন দেখেন, আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিছি। এরপরে যদি তারা করে থাকে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। শুধু ধানমন্ডি নয়, গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম। এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই 5তলা ভবনে 10টি রেস্টুরেন্ট রয়েছে। ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার, কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি। শুধু তাই না, এতগুলো রেস্টুরেন্টের জন্য একটি মাত্র সরু ফায়ার এক্সিট, তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ। এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই। এটা ওদের দায়িত্ব, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আমরা শুধু ভাড়াটা কালেকশন করি, যেটা সত্যি কথা। আমরা ওই দায়িত্বে আমরা নেই। ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না। মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে 20টি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক। জনসাধারণের প্রশ্ন, এত অনিয়ম কি দেখার কেউ নেই? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল যমুনা নিউজের আয়োজন।